আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের বাঙালি জাতীয় জীবনে যে সকল গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, বিশেষত স্বাধীনতার পরবর্তী সময়ে, সেগুলোর মধ্যে এই ২০২৪ সনের জুলাই এবং আগস্টের যে বিপ্লব, যেটি আগস্ট মাসের ৫ তারিখে একেবারে হাতে কলমে আমাদের সামনে এসে ধরা দিয়েছে। এই মহান বিপ্লব, তাকে আপনি যে নামেই অভিহিত করেন না কেন, প্রতি বিপ্লব নিয়ে যতই ভয় দেখান না কেন, কিংবা দ্বিতীয় বিপ্লব নিয়ে যত বিকল্প কথাবার্তাই বলেন না কেন, আমাদের জীবনে এই জুলাই আগস্ট বিপ্লবের যে সন্ধিক্ষণ মহাক্ষণ, সেটি হলো আগস্ট মাসের ৫ তারিখ। এটি সারা জীবন কেয়ামত পর্যন্ত আমাদের দেশের একটা ইতিহাস হয়ে থাকবে, ঐতিহ্য হয়ে থাকবে। এবং মাত্র ১ সপ্তাহের মধ্যে, অর্থাৎ জুলাই মাসের শেষ দিক থেকে একেবারে আগস্টের ৫ তারিখ পর্যন্ত, এই ছাত্রদের মধ্যে, জনগণের মধ্যে, বিভিন্ন পেশাজীবী এবং শ্রেণীজীবীদের মধ্যে মৃত্যুকে জয় করার যে একটা অদম্য আকাঙ্ক্ষা দেখা দিয়েছিল, বন্দুকের সামনে দাঁড়ানোর, বুক চিতিয়ে দাঁড়ানোর যে সাহস বাঙালি দেখিয়েছিল, এটি কালে ভদ্রে শত বছরে একবার বা দুইবার করে জাতীয় জীবনে আসে। আমরা অতীতে এরশাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। তারপর ১/১১-র সময়টিতে আমরা প্রথমে ভয় পেয়েছি, তারপর আবার সাহস দেখানোর চেষ্টা করেছি। তো কিন্তু ওভাবে বন্দুকের সামনে, তাও আবার দেশীয় বন্দুক, মানে আমাদের নিজস্ব ভাইদের হাতে, এদেশের যারা পুলিশ কিংবা মিলিটারি কিংবা ধরুন আনসার, যাদের হাতে অস্ত্র রয়েছে, কিংবা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা অস্ত্র প্রয়োগ করেছে, ব্যক্তিগত অস্ত্র, তারা সবাই আমাদের স্বজাতীয়। তারা ব্রিটিশ নন, তারা পাকিস্তানি নন, তারা ভারতীয় নন, আমাদেরই এই দেশের মানুষ। তা আপন রক্তের মানুষের সঙ্গে, প্রিয়জনের সঙ্গে, প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কিংবা আপন শত্রুদের সঙ্গে সেই সিনা উঁচু করে দাঁড়ানো, এটি চারটিখানি বিষয় নয়। জাতীয়তাবোধ জাগ্রত হয় বিদেশিদের সঙ্গে। দেশপ্রেম তখনই জাগ্রত হয়, খুব প্রবল, মানুষ মরতে চায়, সেটি যখন কোনো বিদেশি শক্তি কোনো দেশকে আক্রমণ করে। কিন্তু দেশের মধ্যে যখন নিজেরা নিজেরা মারামারি করে, সেখানে ক্রোধ দেখানো যায়, নিষ্ঠুরতা দেখানো যায়, কিন্তু সাহস দেখানোটা খুব সাধারণ বিষয় নয়। তো কাজেই ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট, যুদ্ধের বীরত্ব, যুদ্ধের আর্তত্যাগ, ওটা আলাদা একটা ইতিহাস। ওটার সঙ্গে কক্ষনো কোনো জিনিসের তুলনা করা যাবে না। আবার ২০২৪ সনে আগস্ট মাসে, জুলাই মাসে আমরা যে সাহস দেখিয়েছি, এটার সঙ্গে বাংলাদেশের অপর গণ অভ্যুত্থান কিংবা গণজাগরণ কিংবা গণবিপ্লব, কোনোটারই তুলনা করা যাবে না। এটা একটা ব্যতিক্রম, যেখানে একেবারে প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা নেমে এসেছিল রাস্তায়, মাধ্যমিকের ছেলেরা রাস্তায় নেমে এসেছিল, তারপর কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অকাতরে প্রাণ দেওয়ার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল। আর আমরা যারা ভীরু, আমরা যারা মধ্যম বয়সী, আমরা ঘরের মধ্যে থেকে এই দৃশ্যগুলো দেখেছি এবং বলেছি, এও কি সম্ভব? কিন্তু সেই অসম্ভবটি সম্ভব হয়ে গেছে। এখন যারা বিপ্লব করেছেন, তাদের আসলে যখন বিপ্লব করেছেন, তখন তাদের কোনো ধান্দাবাজি ছিল না, কিংবা বিপ্লবের মূল চেতনা থেকে শুরু করে দীর্ঘদিন ধরে যারা এরকম একটা বিপ্লব হোক এই জন্য অন্তরালে কাজ করে গিয়েছেন, নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছেন, নির্ভয়ে কাজ করে গিয়েছেন, তারা কখনোই বিপ্লব থেকে কোনো সুফল পাবেন এটা তাদের যাকে বলা হয় মানে টার্গেটের মধ্যে ছিল না। অনেকে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আওয়ামী লীগ দ্বারা, অনেকে অপমানিত হয়েছিলেন, অনেকে ক্ষতিগ্রস্ত হননি, অপমানিত হননি, কিন্তু তাদের মনে হয়েছে যে এই দেশটি ওভাবে আসলে চলতে পারে না, আওয়ামী লীগের বিরোধিতা করা উচিত। তো কাজেই একটি শক্তিশালী রেজিমের বিরুদ্ধে ১৫ বছর ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এমনকি অনেক ভিক্ষুককে আমি দেখেছি শেখ হাসিনাকে গালি দিতে। রিক্সাওয়ালার অকথ্য ভাষায় গালি দিয়েছে,
ঠেলাওয়ালারা গালি দিয়েছেন, তারা তার মৃত্যু কামনা করেছেন, আওয়ামী লীগের পতন কামনা করেছেন। তো এভাবে পুরো সমাজ যখন ধূমায়িত হয়েছে, অগ্নিগর্ভ হয়েছে, আর সেই অগ্নিগর্ভের সঙ্গে যখন ছাত্ররা তাদের মন, মেধা, মননশীলতা যুক্ত করে রাজপথে দাঁড়িয়ে গেছেন, অমনি একটা বিপ্লব হয়ে গেছে। তো যা হোক, এখন সেই বিপ্লবের যে পরবর্তী সময়, এটিতে অন্যান্য দেশে যা হয়, আমাদের দেশে কিন্তু আ ঠিক একই ঘটনাই ঘটছে। এটি নিয়ে হতাশার কিছু নেই। আপনি গিয়ে দেখুন, ইরানে যে বিপ্লব হয়েছিল আয়াতুল্লাহ খমেনির অধীন। এই বিপ্লবের পরপরই আমেরিকার সঙ্গে অনেকগুলো সংঘর্ষে মানে ইরান জড়িয়ে পড়েছিল। এরপর আ দেশের অভ্যন্তরে নানা রকম বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, খুনোখুনি থেকে শুরু করে এহেন অপরাধ নেই সামাজিক এবং রাজনৈতিক বিপ্লবোত্তর ইরানে ঘটেনি। তারপর ধরুন একটা বিপ্লব হয়েছে বা একটা যুদ্ধ হয়েছে আ রাশিয়াতে, সোভিয়েত ইউনিয়নে। রাশিয়াতে ২ বার। সেটা হলো যখন গর্বাচেভের পতন হলো, তখন একবার, আর যখন জারের পতন হলো এবং রুশ বিপ্লব হলো। পুরো সময়টিকে স্ট্যাবল করতে ৫ থেকে ৬ বছর, ৭ বছর সময় লেগেছে। পুতিন না আসা পর্যন্ত। আসলে রাশিয়ার যে রাজনীতি, এটি স্ট্যাবল হয়নি। ভীষণ রকম সমস্যা সংকুল ছিল। বরিস ইয়েলছিনের কথা আপনাদের মনে আছে। প্রচণ্ড রকম সমস্যার মধ্যে তিনি ছিলেন। তো একইভাবে যদি আপনি ফ্রেঞ্চ রেভলিউশন, সবচেয়ে পৃথিবীর নামকরা রেভলিউশন, সেখানেও সমস্যা ছিল প্রায় ৭-৮ বছর। নেপোলিয়ন না আসা পর্যন্ত তাদের মধ্যে ঐক্য আসেনি। তো সেই দিক থেকে বাংলাদেশের যে সমস্যা, এটি পৃথিবীর অন্যান্য দেশের মতোই হচ্ছে এবং এভাবেই সচরাচর হয়। এখন আমরা যারা অস্থির প্রকৃতির এবং বাঙালি মধ্যবিত্ত সমাজের সকল চরিত্র যেটা আমাদের মধ্যে আছে, অন্যের সমালোচনা করা, খুব সহজে অধৈর্য হয়ে পড়া, আমি ভালো সব খারাপ, যা কিছু আছে আমাকে দাও, কিন্তু আমি যে চাই কথা বলবো না, আমাকে জোর করে তোমাকে দিতে হবে, এরকম যে অভ্যাস আমাদের বাঙালি মধ্যবিত্ত সমাজে রয়েছে, এর কারণে কি হচ্ছে, এই বিপ্লব উত্তর বাংলাদেশে, সরি, এর ফলে এই বিপ্লব উত্তর বাংলাদেশে এমন সব সমস্যা হচ্ছে, যেগুলো আমরা বলছি হায় হায় কি হলো, এর জন্য কি আমরা রক্ত দিয়েছিলাম? কিন্তু আমরা তো কজনে রক্ত দিয়েছি? যারা রক্ত দিয়েছে তারা তো কোনো অভিযোগ করছেন না। কিন্তু আমরা যারা ঘরে বসে তামাশা দেখেছি, দোয়া করেছি বা বদদোয়া করেছি, এখনই তারা হাপিত্তাস পেশ করছে। হায় হায় কি হলো? যেই লাউ সেই কধু। তারপরে আগের জমানাই ভালো ছিল, ইত্যাদি, ইত্যাদি নানা কিছু। তো এই যে আমাদের যে অস্থিরতা, এই অস্থিরতার কারণে এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন, তারা প্রতি মুহূর্তে, তারাও বাঙালি। তাদের মধ্যেও বাঙালির যে স্বভাব, এটি রয়েছে। বাঙালি কি করে? রাস্তা দিয়ে হাঁটে এবং সে কখনোই আ মনোযোগ নিয়ে হাঁটে না। সারা দুনিয়া সে দেখবে। রাস্তায় হাঁটতে গিয়ে বাঙালি, এবং সারা দুনিয়া নিয়ে সে চিন্তা করবে। চিন্তা করতে গিয়ে সে কখনো আল্লাহ কি করে সেগুলো নিয়ে চিন্তা করে, ফেরেশতারা কি করেন সেগুলো নিয়ে চিন্তা করে। তার ২ ঘাড়ে ২ ফেরেশতা বসে আছে, সেটি নিয়ে চিন্তা করে। প্রেম যারা করে তারা প্রেমিকাকে নিয়ে চিন্তা করে। ঘর সংসার, বাজার এসব নিয়ে চিন্তা করে। ঘুষ কিভাবে খেতে হবে, কার কোন জায়গাতে খোঁচা দিতে হবে, এসব জিনিসগুলো তারা অহরহ চিন্তা করে। আর রাস্তার চারিদিকে দেখতে থাকে।